প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। করোনাকালীন সংকটে তোমরা বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্র থেকে অনেকটা দূরে থেকে গেছো। তবু আমরা শিক্ষকরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের যে বিষয়টি আলাপ করেছিলাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সেটি ছিল ইংলিশে। কিন্তু তোমাদের বিভিন্ন ছাত্রছাত্রীর বা কিছু কয়েকজন ছাত্রছাত্রীর অনুরোধে ইংরেজির পাশাপাশি বাংলায় ক্লাসটি নেবার চেষ্টা করছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার দেখিয়েছিলাম: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই সেন্টেন্সগুলো ভালোভাবে চিনতে হলে এবং এর পরিবর্তন করতে হলে আমাদের যে বিষয়গুলো সুন্দরভাবে আয়ত্ত করতে হবে, সে বিষয়গুলো আজকে ইংরেজির পাশাপাশি বাংলায় ব্যাখ্যা করার পরে আমার কথা অনুসারে যে বিশ্লেষণ ধর্মীর আলোচনা, সেটা আমি আজকে যাব। প্রথমেই আমি বলছি, এই পরিবর্তন এবং চেনার জন্য প্রথমে আমাদের চিনতে হবে দুটি বিষয়: কনজাংশন অ্যান্ড ক্লজ। কনজাংশন a conjunction is a word that joins two or more words or sentences. কনজাংশন হলো একটি সেই ধরনের শব্দ যেটি একাধিক ওয়ার্ড অথবা সেন্টেন্সকে যুক্ত করে। দেখো, দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। হি ইজ পুয়ার একটি সেন্টেন্স, হি ইজ অনেস্ট একটি সেন্টেন্স। এখানে কনজাংশন হলো দো। এখন এই কনজাংশনগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করেছি বা দেখিয়েছি, সেগুলো আমরা একটু আলাপ করে যাচ্ছি: কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই কনজাংশনগুলো কি, সেগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। তা যদি মনে রাখতে সম্ভব হয়, রাখতে পারি, তাহলে আমরা গঠন করতে পারবো এবং সেন্টেন্সটি সহজেই চিনতে পারবো। কারণ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো এন্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার, অর, নাইদার, নর, ইটিসি। এছাড়াও এন্ড, সো এগুলো আমরা ব্যবহার করব। নেক্সট, সাবঅর্ডিনেটিং কনজাংশন: দ্যাট, if, unless, until, because, as, so that, in order that, when, before, after, though, although, since। এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এছাড়াও আমরা কিছু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, যা আমরা উদাহরণের সময় ব্যাখ্যা করব। রিলেটিভ প্রোনাউনগুলো সেগুলো এভাবে দুটি ক্লজকে যুক্ত করতে পারে। তাহলে আমরা কনজাংশনের ধারণাটি পুরোপুরি বুঝতে যদি সক্ষম হই, তখনই আমরা সেন্টেন্সের গঠন দেখেই আমরা বলতে পারবো এটি ওই ধরনের সেন্টেন্স, এবং পরিবর্তনের ক্ষেত্রেও আমরা সেগুলো নিয়ে আসবো। একটু বলে নেই, কোঅর্ডিনেটিং কনজাংশন এটা যুক্ত হয় কম্পাউন্ড সেন্টেন্সে। কোঅর্ডিনেটিং কনজাংশন এগুলো কম্পাউন্ড সেন্টেন্সে, সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো হবে কমপ্লেক্স সেন্টেন্সে। আর সিম্পল সেন্টেন্সে সেখানে কনজাংশনের প্রয়োজন হবে না, সেটা আমরা একটু পরে আসছি। যাই হোক, ক্লজ সম্পর্কে আমাদের যে ধারণাটি, সেটিও আমাদের স্পষ্ট হতে হবে। A clause is a group of words containing a subject and predicate. Subject and predicate is a part of sentence. কি হলো? Clause is a group of words, কতগুলো শব্দের সমষ্টি। অর্থাৎ যে সব আমরা সেন্টেন্স কাকে বলি, সেন্টেন্স কতগুলো ওয়ার্ডের সুসমন্বয়ে যে অর্থ প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বলি। এখানে ক্লজ হলো সেই সেন্টেন্স মূলত যেখানে একটি সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। এখন এই ক্লজ আমাদের দুটি অংশে ভাগ করে দেখাতে হবে, এবং দুটি অংশেই ভাগ আছে: প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটি হলো যে ক্লজটি, অর্থাৎ যে সেন্টেন্সটি অর্থের পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে।
অর্থাৎ সেখানে আর প্রশ্ন নাও থাকতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজ সেটি হলো এই যে নিজে সে পুরো অর্থ প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। কেমন? আই শ্যাল হেল্প ইউ, আমি যদি বলি আই শ্যাল হেল্প ইউ, ইট ইজ এ প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমি যদি বলি ইফ ইউ কাম, ইফ ইউ কাম, এই কথাটি যে বলি, তাহলে তোমার মনে সন্দেহ থাকে, তাহলে কি করতে? আমি গেলে কি শিক্ষক আমাকে শাস্তি দিবেন, না আমাকে পড়ার সাহায্য করবেন? তাহলে বিভিন্ন ধরনের তোমার প্রশ্ন আছে। তাহলে সেটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ নির্ভর করে তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর, কিন্তু প্রিন্সিপাল ক্লজ সে ব্যাখ্যা করতে পারে, তারপরে সে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে সে কি একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তাইলে আমরা যদি প্রিন্সিপাল ক্লজটি বুঝতে পারি আর সাবঅর্ডিনেট ক্লজটি বুঝতে পারি, তখনই কিন্তু আমরা এখান থেকে এই ব্যাখ্যাগুলো নিতে পারি। তা এখন আরেকটু ব্যাখ্যায় যাই আমরা। আমরা বলছি যে তিনটি সেন্টেন্স কাকে বলে সেটা আমরা একটু ডেফিনেশন দিয়ে নেই বা সংজ্ঞা আকারে বলে যাই। সিম্পল সেন্টেন্স, এ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেন্স এ সাবজেক্ট and one finite verb. A subject and one that finite verb. Finite verb means অর্থাৎ finite verb হলো যে সব সেন্টেন্সটির অর্থ প্রকাশ করতে পারে এবং সাবজেক্ট এবং ভার্বের অনুসারে ভার্বটির পরিবর্তন ঘটে। যেমন হি ওয়ান্টস টু গো দেয়ার, দেখো এখানে হি ওয়ান্টস টু গো দেয়ার, এটা যদি বলি তাহলে সেন্টেন্স পুরোপুরি অর্থ প্রকাশ করে। কিন্তু শুধু যদি টু গো বলি, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। টু গো, এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে যখন সাবজেক্ট এবং টেন্সের অনুসারে ভার্বটি পরিবর্তন হয় সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। নেক্সট, কমপ্লেক্স সেন্টেন্স। এ কমপ্লেক্স সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেন্স ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস। মানে একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট কনজাংশন ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন যোগে, এইগুলো এটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ ইজ কনসিস্টেড বাই টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজেস অ্যান্ড সেগুলো এই কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হবে, কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হবে। তাইলে তুমি কি বলবা? অর্থাৎ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন যোগ থাকবে একটি সেন্টেন্সে, তখন সেটা তুমি ধরে নেবা সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আর যখন তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো থাকবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো থাকবে, তখন সেটা থাকবে কমপ্লেক্স সেন্টেন্স। গত ক্লাসে আমি তোমাদের উদাহরণের মাধ্যমে পরিবর্তনের যে বিধানগুলো বা নিয়মগুলো বলছিলাম, সেগুলো আজকে বলছি। দেখো, সিম্পল সেন্টেন্স আছে আই হ্যাভ এ নাইস পেন, আই হ্যাভ এ নাইস পেন। তাইলে দেখো এখানে কিন্তু আমাদের একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। দেখো এখানে কিন্তু কোনো ধরনের কনজাংশন নেই। আমরা যে কনজাংশন দুটি ভাগে ভাগ করেছিলাম, তাহলে আমরা সিদ্ধান্ত উপনীত হই যে একটি সিম্পল সেন্টেন্স যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? একটি মাত্র ক্লজে নিয়ে আসতে হবে। এখন এখানে সব ধরে ধরে নিয়ম কিন্তু আমরা সেট করতে পারছি না। তোমার সবসময় ধারণা থাকবে কিভাবে আমি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ করবো, অর্থাৎ আমাকে কনজাংশন গুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে এখন সিম্পল থেকে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, আচ্ছা ধারাবাহিকতায় দেখো, কমপ্লেক্স সেন্টেন্স আমরা বলেছি যে একটি প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আমাদের থাকবে। তাহলে কি হলো? সিম্পল আছে আই হ্যাভ এ নাইস পেন, এখানে আমাদের কোনো ধরনের কনজাংশন নাই, একটি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এখন এর থেকে আমরা কিভাবে কমপ্লেক্সে নেব, এটা আমাদের উদ্দেশ্য। খুব মজার ব্যাপার, কিন্তু মজার ব্যাপার, তুমি যখন এই কনজাংশন গুলো ভালোভাবে নিতে পারবে আর ক্লজ গুলো, তখনই কিন্তু তুমি আনন্দ পাবে। জানি হ্যাঁ হচ্ছে। তাহলে দেখো আই হ্যাভ এ পেন, এটা যদি আমি বলি
তাহলে এটা একটি পূর্ণ অর্থ প্রকাশ করবে। আমার একটি কলম আছে, হুইচ ইজ নাইস, যেটি হয় সুন্দর। তাহলে এখানে আমরা এই যে হুইচ নিয়ে আসছি, এটা কিন্তু মূলত একটি রিলেটিভ প্রোনাউন, যেটা আগেও বলেছিলাম যে কিছু রিলেটিভ ওয়ার্ড আসবে, রিলেটিভ প্রোনাউন আসবে, যেগুলো আমাদের প্রয়োজন। এখন হুইচ এগুলো আসে বস্তুর ক্ষেত্রে, বস্তু যখন হয় বা শিশু এরকম যদি বোঝায় তখন সে রিলেটিভ প্রোনাউনটি হুইচ আমরা নিয়ে আসবো। তাহলে পেন যেহেতু একটি বস্তু, সেখানে আমরা হুইচ ব্যবহার, আই হ্যাভ এ পেন, তাহলে একটি প্রিন্সিপাল প্রোনাউন, হুইচ ইজ নাইস একটি সাবঅর্ডিনেট প্রোনাউন, এবং কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা সিদ্ধান্তে কি উপনীত হলাম যে কমপ্লেক্স সেন্টেন্স যখনই করব সেখানে একটি প্রিন্সিপাল ক্লজ করব আর একটি সাবঅর্ডিনেট ক্লজ করব, এবং সেখানে আমরা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আসবো, সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আসবো। তারপরে কম্পাউন্ড, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন অ্যান্ড ইট ইজ নাইস। তাহলে আই হ্যাভ এ পেন অ্যান্ড দ্য পেন ইজ নাইস, মূলত কিন্তু কথা দিয়ে সেখানে নিয়ে আসছে কি আই হ্যাভ এ পেন একটি প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ইট ইজ নাইস, মানে কি অ্যান্ড দ্য পেন ইজ নাইস, এটাও একটি প্রিন্সিপাল ক্লজ, যুক্ত হলো কি অ্যান্ড টু। তাহলে কি সিদ্ধান্ত বোঝা গেল, দেন কম্পাউন্ড সেন্টেন্সে কি দুটি প্রিন্সিপাল ক্লজেই থাকবে, দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং সেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হবে, যেগুলো আমরা আগেই উল্লেখ করেছি, ওখানেও আমাদের লিখিত আছে। তাহলে আমরা কি সুন্দরভাবে নেব যে আমরা মানামানি দিতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স যদি হয় তাহলে আমার কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো নিয়ে আসবো এবং দুটি প্রিন্সিপাল ক্লজ নিয়ে আসবো, পুরো অর্থ যাতে প্রকাশ করে। আর কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি ক্লজ নিয়ে আসবো, সাবঅর্ডিনেটিং কনজাংশন। নেক্সট আমরা দেখি দ্বিতীয় উদাহরণটি, ইটিং রাইস হি ওয়েন্ট টু স্কুল, ইটিং রাইস হি ওয়েন্ট টু স্কুল মানে কি ভাত খেয়ে সে স্কুলে গেল। এখন দেখো এখানে কিন্তু একটা সময়ের ব্যাপার বুঝাইছে, এখন সময় যদি বুঝায় সেক্ষেত্রে আমরা হোয়েন দিয়ে শুরু করব। হোয়েন হি অ্যাট রাইস হি ওয়েন্ট টু স্কুল, হোয়েন হি অ্যাট রাইস হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল এটা যদি বলি তাহলে কিন্তু পুরো অর্থ প্রকাশ করে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর যদি বলি হোয়েন হি অ্যাট রাইস তাইলে সেখানে কিন্তু পুরো অর্থ প্রকাশ করে না, তাইলে এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আমাদের মূল উদ্দেশ্যই হলো যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ। এখন কিভাবে করবো সেটা আমরা এই উদাহরণের মাধ্যমে শিখে নেব, আর বিভিন্ন কৌশল। কম্পাউন্ড সেন্টেন্স, হি অ্যাট রাইস and went to school. So he attracted the principal clause and conjunction he went to school. এখন দেখো and দিয়ে যদি সেন্টেন্স যুক্ত হয়, সেন্টেন্স দুটি সাবজেক্ট যদি একই হয় তাহলে and এর পরে আর কিন্তু সেই সাবজেক্টটি আর বসাতে হয় না। তাহলে এটা আমরা বুঝতে পারি, যদি সময় বুঝায় তাহলে কি when দিয়ে শুরু করবো। কেমন যদি এরকম হতো at the age of 10 he went to school, তাহলে when he was 10 years old এটা যদি হতো তাহলে সেভাবে আমরা করে নিই। নেক্সট উদাহরণ দেখো, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট পাস, এটা কিন্তু একটি নেগেটিভ সেন্স, অর্থাৎ নেগেটিভ। তাহলে সে ধরনের যদি আমাদের সিম্পল সেন্টেন্স থাকে তাহলে কমপ্লেক্সে ইফ দিয়ে অর্থাৎ নেগেটিভ সেন্স আনসার পরেরটিও নেগেটিভ সেন্স থাকে। If you do not work hard, you cannot pass. If you do not work hard, subordinate clause, you cannot pass, principal clause. If you do not work hard, subordinate clause, you cannot pass, principal clause. এটা যদি বাই প্লাস যেরকম থাকে, বাই ওয়ার্কিং হার্ড, তাহলে এটা কিন্তু অ্যাফারমেটিভ সেন্স, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান পাস। সেক্ষেত্রে আমরা ডু নট আনবো না, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান, অর্থাৎ উইদাউট প্লাস দিয়ে যেরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করতে কি করবো, ইফ দিয়ে নেগেটিভ সেন্স আর পরেরটিও নেগেটিভ সেন্স। আর দেখো এটা আমরা অন্যভাবে করতে পারি, অর্থাৎ আমাদের তো উদ্দেশ্য একটি প্রিন্সিপাল ক্লাস সাবঅর্ডিনেট ক্লাস,
আনলেস দিয়ে আমরা এটা করতে পারি না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস যদি না, তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট পাস। যদি না তুমি কাজ করো তাহলে তুমি পাস করতে পারো না। তাই আমরা ভিডিওটাকে ইট দিয়েই করবো এরকম কিন্তু সূত্রাকার নেই, অর্থাৎ তোমার উদ্দেশ্যই থাকবে একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ। মনে হয় বুঝতে পারছেন। কম্পাউন্ড সেন্টেন্স দেখো, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট পাস, কঠোর পরিশ্রম করো অথবা তুমি কি করবে, পাস করতে পারবে না। কম্পাউন্ড অর্থাৎ এটা দেখো কি কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন দেবে কম্পাউন্ড সেন্টেন্স হয়, যেটা আমরা পূর্বে উল্লেখ করেছি, এবং দুটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে সিদ্ধান্ত কি হলো, কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমাদের দুটি প্রিন্সিপাল ক্লজে রাখতে হবে এবং কি কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে আসতে হবে। আরেকটি উদাহরণ দিচ্ছি, ইন স্পাইট অফ হিজ রিসেস হি ইজ আনহ্যাপি। ইন স্পাইট অফ হিজ রিসেস, সে ধনী হওয়া সত্ত্বেও, হি ইজ আনহ্যাপি, সে অসুখী। তাহলে ইন স্পাইট অফ দিয়ে থাকে, তাহলে আমরা কমপ্লেক্সে দো দিয়ে সেন্টেন্স, দো হি হ্যাজ রিসেস হি ইজ আনহ্যাপি। অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ হি ইজ আনহ্যাপি, আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ দো দিয়ে যুক্ত হয়। কম্পাউন্ড সেন্টেন্স, হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। এখন এখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আসলাম, দুটি প্রিন্সিপাল, হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। এখন তুমি এভাবে অর্থাৎ সিদ্ধান্ত নেবে যে এটা থেকে এটা, এটা থেকে আবার উপর নিচ থেকে তুমি সেভাবে ভাববে, এটা কিভাবে হলো, বাদ দিয়ে যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স শর্ত দো দিয়ে যাব, আবার বাদ দিয়ে থাকলে সিম্পল করতে ইন স্পাইট অফ, আবার দো দিয়ে থাকলে সিম্পল করতে ইন স্পাইট অফ। এভাবে আমরা কি করব, উল্টো ভাবে, অর্থাৎ যেভাবে এদিকে আসবো নিচ থেকে আবার কিন্তু সেভাবে আমাদের সিনটেন্স ওখানে থাকতে হবে। অর্থাৎ তুমি গাছে চড়তে পারো, আবার আবার গাছের নামতেও তোমাকে শিখতে হবে, সে ব্যাপারটি তোমার কিন্তু মনে রাখতে হবে। যেন আমি উঠে গেলাম কিন্তু কিভাবে নামবো সেটা না জানলে কিন্তু হবে না। অর্থাৎ তুমি যখন এই উদাহরণগুলো দেখবে তখনই কি করবে, এইভাবে আমি আসলাম যে এটা আছে, জন্য এটা আছে, তাহলে এটা থাকলে কি হবে, এটা থাকবে, আবার যদি থাকলে সিম্পল করতে ইন স্পাইট দিয়ে করবো। এই সূত্রগুলো আমাদের নিতে হবে। নেক্সট এবং লাস্ট, আই নো অফ হিজ ইলনেস, আই নো অফ হিজ ইলনেস। এটা একটি সিম্পল সেন্টেন্স, অর্থাৎ কোনো কনজাংশন নাই, আমি তার অসুস্থতা সম্পর্কে জানি। এখন কমপ্লেক্স সেন্টেন্সে বলা হয়েছে প্রিন্সিপাল ক্লজ আনতে হবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসতে হবে। আই নো দ্যাট হি ইজ ইল, আমি জানি যে সে হয় অসুস্থ। তাহলে কি হলো, একটি প্রিন্সিপাল ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে যায়, হি ইজ ইল, সে হয় অসুস্থ, এন্ড আই নো দ্যাট। এখন তুমি মনে করতে পারো দ্যাটটা আবার কোথা থেকে আসবে, এন্ড দ্যাট অর্থাৎ আমাকে কি করতে হবে, দুটি প্রিন্সিপাল ক্লজ নিয়ে আসতে হবে, দুটি প্রিন্সিপাল ক্লজে পরিবর্তন করতে হবে। হি ইজ ইল, সে হয় অসুস্থ, এন্ড আই নো দ্যাট, দ্যাট মানে হি ইজ ইল। এই যে অবস্থাগুলো, এখন সব কিন্তু ওয়ার্ডগুলো তোমার ওখান থেকেই তুমি করবা, সেটা কিন্তু করা যাবে না। যেমন দেখো এখানে রিসেস, এখানে রিসেস ধন সম্পদ, হি হ্যাজ রিসেস, তার ধন সম্পদ আছে, কিন্তু আমাদের এখানে কম্পাউন্ড করতে হলো হি ইজ রিচ, সে হয় ধনী, বাট হি ইজ আনহ্যাপি। যার টাকা পয়সা, যে ধনী তারাই কিন্তু টাকা পয়সা থাকে। এখন কোন জায়গায় কিছু আমাদের কিছু পরিবর্তন এভাবে করতে হবে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো যে সিম্পল সেন্টেন্স আমাকে একটি ক্লজ করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সেন্টেন্স, একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ, এবং সেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যোগেই করতে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি দুটি প্রিন্সিপাল ক্লজ এবং সেটা কোঅর্ডিনেটিং কনজাংশন যোগেই করতে হবে। আমরা এই ধারণাটুকু যদি নিতে পারি তাহলে আমাদের সব প্রচেষ্টা সফল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বুঝতে পারলেই আমার সার্থকতা। এই প্রচেষ্টার মাধ্যমে আমি চেষ্টা করেছি, তোমরা একটু আয়ত্ত করবে এই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের এবং তোমাদের অভিভাবকদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।